প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, তো তার জন্য ফার্স্ট আমরা একটা বৃত্ত তৈরি করে নিলাম। এটা ধরো কেন্দ্র, ও নাম দিলাম। এটা ধরো ডি নাম দিলাম। এটা ধরো বি নাম দিলাম। আর এটা এ বি, এটা এ সি, এ বি আর এস সি ডি। ঠিক আছে। আচ্ছা, এখানে কাট পয়েন্ট নাম দিয়ে দাও ই, এখানে কাট পয়েন্ট নাম দিয়ে দাও এফ। বাস হয়ে গেল। তো এখানে দেখো বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী বলেছে। ঠিক আছে, তো দুটো সমান জ্যা কোনটা কোনটা? একটা হচ্ছে সিডি সমান, আর একটা কি এবি। ঠিক আছে, এগুলো কিন্তু সব প্রদত্তের আন্ডারে লিখছো। লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি সমান জ্যা সিডি এবং এবি। তো এখানে সিডি সমান এবি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা জানি কি, কেন্দ্র ও থেকে যদি ওই যে কোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব টানতে পারি, তারা কি হয় না ওর উপর লম্ব হয়। মানে যে কোনো যদি আমরা বাহু টানি সেক্ষেত্রে ওটা কি হয়, লম্ব হয় এবং ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। ঠিক আছে, তো স্টেটমেন্টে কি, কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর দূরত্ব যথাক্রমে ওই এবং ও এফ। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ও ই দেখো লম্ব হচ্ছে এবি, এবং আরেকটা আমরা বলতে পারি ও এফ লম্ব হচ্ছে সিডি। এটা আমাদের প্রদত্ত। তাহলে প্রামাণ্যতে কি আমরা লিখতে পারি? দেখো প্রামাণ্যতে আমরা কি লিখতে পারি? প্রামাণ্যতে হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে কি, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ এই ওই আর ও এফ এর মানটা সমান। কারণ এখান থেকে ও থেকে সিডি দূরত্ব ও এফ এবং ও থেকে এবি এর দূরত্ব ও ই। তো এটাকেই আমাকে সমান দেখাতে হবে, তবেই গিয়ে আমরা বলতে পারি যে এটা সমদূরবর্তী, অর্থাৎ ও ই সমান ও এফ। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা দেখো প্রমাণ করার জন্য আমাদের কিন্তু একটা ব্যাসার্ধ তৈরি করতে হবে, একটা নয়, যেহেতু এখানে দুখানা জ্যা রয়েছে, তো এই জন্য দুদিকে দুটো আমরা ব্যাসার্ধ তৈরি করে নিলাম। অর্থাৎ অঙ্কনে আমরা যেটা করছি সেটা কি, ও ডি, ও কমা ডি এবং ও কমা ডি এবং ও কমা সি, সরি ও কমা বি, ও কমা বি যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করলাম। এবার চলে আসছি প্রমাণ। ঠিক আছে, দেখো যেহেতু এইখান থেকে দুটো লম্ব রয়েছে, ঠিক আছে, তার আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর কোনো জ্যা যদি ওর উপর যায় বা লম্ব টানা হয়, তো সেক্ষেত্রে সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। তার মানে যেহেতু ও ই লম্ব এবি, তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও ই লম্ব এবি, তাই এ ই সমান বি ই। লিখতেই পারি যেহেতু সমদ্বিখণ্ডিত করে দেয়। ও ই এসে এবিকে দুটো টুকরো করে দিয়েছে, অর্থাৎ এ ই সমান বি। ঠিক আছে, পাশের স্টেটমেন্ট কি লিখবে তোমরা, যে লিখে দেবে এখানে যেহেতু বৃত্তের কেন্দ্রে, ঠিক আছে, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস এইটুকুই এখানে একটু লিখে দেবে। ঠিক আছে, আমি আর লিখছি না টাইম ওয়েস্টের জন্য। এবারে দেখো তোমরা কিন্তু অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। ওই সমান ওই লম্ব এবি হলো। এবার করবো কি, ও এফ লম্ব সিডি, তাই এখান থেকে লিখতে পারি সি এফ সমান ডিএফ, এটাকেও লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো এখানে দুখানা যে ত্রিভুজ পাচ্ছি, এটা যেহেতু লম্ব তখন এটা সমকোণী ত্রিভুজ, সিমিলারলি এটাও সমকোণী ত্রিভুজ। তো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, কোন দুটো ত্রিভুজ দেখো, একটা বিইও, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিইও এবং সমকোণী ত্রিভুজ ডিএফও থেকে পাই। কি পাচ্ছি দেখো, প্রথম কথা আমরা এখান থেকে বলতে পারি ওডি সমান ওবি। কেন বলতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো আমরা প্রমাণ করতে চাইছি এই দুটো সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, তাই জন্য আমরা যে কোনোভাবে প্রমাণ করতে পারি, 4 রকম পদ্ধতি রয়েছে সর্বসমতা দেখানোর। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, নেক্সট আরেকটা কি বলতে পারি, নেক্সট দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা সমকোণ, অর্থাৎ এখানে ডিএফও অ্যাঙ্গেল, ডিএফও সমান অ্যাঙ্গেল বিইও, এটা কি সমকোণ, তাই জন্য সেটা সমান। ঠিক আছে, আর আরেকটা কি বলতে পারি, আরেকটা বলতে পারি দেখো বিই বিই সমান ডিএফ। এবার বলবে, তুমি বলবে বিইর সঙ্গে ডিএফ কেন সমান হবে, তার জন্য অবশ্যই প্রমাণে দেখো, অঙ্কে দেখো দেওয়াই রয়েছে সমান দৈর্ঘ্যের দুটো জ্যা।
তো যেহেতু যে দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাকে দুটো টুকরো করলে নিশ্চয়ই দুটো সমান টুকরোই পাওয়া যাবে। তাই জন্য ডিএফ এর মান নিশ্চয়ই বিইর সঙ্গে সমান হবে। বোঝা গেছে? তাই জন্য একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি দেখাচ্ছি দেখো, এটা আমাদের সমকোণ দেখালাম, আর এটা যেটা ব্যাসার্ধ হিসেবে গণ্য করছি এটা কি একটা অতিভুজ, এটা কি একটা অতিভুজকে বোঝাচ্ছে, আর এটা একটা বাহু। তাহলে সমকোণ, অতিভুজ, বাহু, এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে ত্রিভুজ বিইও সর্বসম ত্রিভুজ ডিএফও। আর যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় কি নিয়ম অনুযায়ী, আর এইচ এস, অর্থাৎ সমকোণ, অতিভুজ, বাহু, এই শর্তে এটা কিন্তু সর্বসমতা দেখিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে সর্বসম ত্রিভুজের দুটো অনুরূপ বাহু আমরা বলতেই পারি ও এফ সমান ও ই। ব্যাস হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো দুটো বাহুকে সমান বলতেই পারি। তাহলে আমাদের ও এফ সমান ও ই হয়ে যাবে, সেই দুটো সমান বাহু, আর ওটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। দেখো প্রামাণ্যতা দেওয়া ছিল, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি রয়েছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি স্কয়ার সমান বিডি ইন্টু ডিসি, প্রমাণ করো অ্যাঙ্গেল বিএসি একটি সমকোণ। ঠিক আছে, তো এই প্রয়োগটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার জন্য ফার্স্ট আমরা একটা কি করব, ছবি এঁকে নিই। ঠিক আছে, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। নাম দিলাম এ বি সি। দেখো আমাদের বলে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি একটা সমকোণ, তো সেই অনুযায়ী আমরা একটা ছবিটা এঁকেছি। আমাদের আমাদের প্রমাণ যেটা করতে হবে, এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে, একটা লম্ব টেনে নিতে হবে। এখানে বলেও দেওয়া আছে দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি একটা লম্ব। তো বিসি বাহুর উপর এডি একটা লম্ব, তো ত্রিভুজ বিএসির সাপেক্ষে কিন্তু বিসিকে অতিভুজ বলবো, কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমাদেরকে অ্যাঙ্গেল বিএসি একটা সমকোণ প্রমাণ করতে হবে। প্রমাণ করার পরেই তবেই আমরা লম্বভূমি অতিভুজ ডিসাইড করব। ঠিক আছে, তো ফার্স্ট আমাদেরকে যে মানটা দেওয়া রয়েছে বা যে প্রদত্ত তথ্য দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমরা স্টার্ট করব। দেখো বিসি বাহুর উপর এডি লম্ব আমরা টেনে নিয়েছি, এবং আরেকটা জিনিস দেওয়া রয়েছে কি, এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি, এই জিনিসটা দেওয়া রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যদি আরেকটা জিনিস আমাদেরকে দেওয়া রয়েছে কি, দেখো যদি আমরা এডিকে লম্ব আঁকি, মানে এডিটা যদি বিসির উপর লম্ব হয়ে থাকে, তাহলে এই যে কোণটা এটা সমকোণ হবে, সিমিলারলি এদিকের কোণটাও সমকোণ হবে। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ডি, অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল এ ডি সি। ক্লিয়ার? এ ডি সি এটা সমান 90 ডিগ্রি বা সমকোণ। বোঝা গেছে? 90 ডিগ্রি বা সমকোণ। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমাদের কিন্তু প্রদত্ততে রয়ে গেল। এবারে আমাদের যে প্রামাণ্যটা যেটা করতে হবে সেটা কি, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই ত্রিভুজের ক্ষেত্রে এদিকের কোণটা এবং এই ত্রিভুজের ক্ষেত্রে এদিকের কোণটা কি হয়েছে, সমান। ঠিক আছে, তো এখন দুটো ত্রিভুজের যদি কোণ সমান হয়ে থাকে, মানে এই ত্রিভুজের একটা কোণ এবং এই ত্রিভুজের একটা কোণ, অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো আলাদা আলাদা যদি একটা করে কোণ সমান হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এবং ওই কোণগুলোর ধারক যে বাহু, ধারক যে বাহুগুলো যদি সমানুপাতে হয়ে থাকে, যেমন এই কোণটার ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এডিবি, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এর ধারক দুটো বাহু কে কে, একটা এডি আর একটা কি বিডি। সিমিলারলি আরেকটা কোণ দেখো অ্যাঙ্গেল এডিসির ক্ষেত্রে ধারক বাহু দুটো কোণটা একটা এডি এবং এডিসি, এরা কি হয়েছে না সমানুপাতে যদি থাকে, অর্থাৎ দুটো ত্রিভুজের একটা কোণ যদি সমান দেখাতে পারি এবং সেই কোণের রেসপেক্টে যে দুটো করে ধারক বাহু থাকে তারা যদি সমান হয়ে থাকে, সমানুপাতে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওরা কিন্তু সদৃশ, অর্থাৎ দুটো ত্রিভুজকে আমরা তখন সদৃশ বলতে পারি। ঠিক আছে, তো এই সদৃশতা কেন বলতে পারলাম আমি কারণটা বলে দিলাম, অবশ্যই পাশে কিন্তু সেটা লিখবে। ঠিক আছে, তো যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে আমরা বলতেই পারি সুতরাং সুতরাং অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল সিএডি। দেখো এবিডি মানে এই কোণটা, আর সিএডি মানে এই কোণটা। ঠিক আছে, যখন ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ বলতে পারি তখন বাকি যে কোণগুলো আছে সেগুলোকে আমরা ধরে নেব। আরেকটা কোণকে নিচ্ছি অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল এসিডি। দেখো বিএডি মানে এই কোণটার সঙ্গে আর সিএডি মানে এই কোণটা। বুঝতেই পারছো যে এই সমকোণটা যদি বাদ চলে যায় তাহলে এই এটা ভালো করে লক্ষ্য করো, এই যে লম্ব আছে, এইটা লম্ব এটা যদি ভূমি হয়ে থাকে তো সেক্ষেত্রে তার অতিভুজ হবে কি এই দিকেরটা। সিমিলারলি এটা যদি লম্ব আর যদি ভূমি থাকে তাহলে এর ক্ষেত্রে অতিভুজ হবে কোনটা, এই দিকেরটা। ঠিক আছে, মানে এবি হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে তার অতিভুজ। ওকে, তাহলে এই যে মানটা পেলাম আমরা,
এটাকে যোগ করে দাও, বাম দিকে যোগ করে দাও, আর ডান দিকে যোগ করে দাও, ঠিক আছে? তার আগে একটা জিনিস করছি, আমরা এটা ঘুরিয়ে নিয়ে লিখছি। এই দেখো, এই জিনিসটা আমাদের দরকার, এবিডি আর এসিডি দরকার, এবিডি আর এসিডি দরকার, এই দুটো দরকার। তাই জন্য আমরা এইটাকে একটু ঘুরিয়ে লিখছি, ঠিক আছে? এইটাকে একটু ঘুরিয়ে লেখো, অ্যাঙ্গেল এসিডি, ঠিক আছে, সমান অ্যাঙ্গেল বিএডি। এবার এই দুটোকে যোগ করে দাও, দুটোকে যদি যোগ করো তাহলে কী পাবে দেখো, অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এসিডি সমান, এদিকে দেখো অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল বিএডি, পেয়ে গেলাম। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেল সিএডি আর অ্যাঙ্গেল বিএডিকে আমরা একদিকে রাখলাম এই কারণে, দেখো সিএডি মানে কোনটা দেখো, সিএডি মানে এই কোণটা, আর বিএডি মানে কোনটা দেখো, এই কোণটা। তাহলে এই দুটো কোণ যুক্ত করলে আমরা পুরো একটা কোণ পাবো না? পুরো কোণটা অ্যাঙ্গেল বিএসি, পুরো কোণ এটা। আর এখানে এবিডি, এবিডি মানে কি? এবিডি মানে সেই এবিসিকেই তো বোঝানো হচ্ছে, আমরা এখানে এবিসিকেই লিখতে পারি। সিমিলারলি এখানে এসিডি, যেটা এসিডি সেটা মানে কি? সেই এসিবি কথা বলা হচ্ছে, অ্যাঙ্গেল এসিবি। তার মানে আমরা কি দেখতে পেলাম? দুটো কোণের মান, দুটো কোণের যোগফল, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে চলে এলাম আমরা, এই নিচের দুটো বাহুর যোগফল, দুটো কোণের যোগফল উপরটার সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে? এটাই আমরা দেখতে পেলাম। অর্থাৎ অ্যাঙ্গেল বি কোণ প্লাস অ্যাঙ্গেল সি কোণ সমান দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেল এ কোণ। ওকে, আচ্ছা এবার একটা কাজ করি, দেখো এইদিকে দু সাইডে আমরা কি করছি, অ্যাঙ্গেল এ কোণ যোগ করছি একটা করে এক্সট্রা করে, এদিকেও একটা যোগ করলাম, এদিকেও একটা যোগ করলাম, তাহলে এখানে দুটো হয়ে যাবে। এদিকে একটা যোগ করলাম, এদিকে একটা যোগ করলাম, তার মানে দুটো হয়ে গেল। আর তিনটে বাহুর যোগফল, তিনটে কোণের যোগফল কত হয়ে থাকে? 180 ডিগ্রি হয়ে থাকে। আর 2 ইন্টু অ্যাঙ্গেল এ, তার মানে 2 আর 180 কেটে দাও, 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে অ্যাঙ্গেল এ কোণের মান চলে এলো কত? 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এ কোণ মিন্স কোন কোণটার কথা বলা হচ্ছে? অ্যাঙ্গেল বিএসি কোণের কথা বলা হচ্ছে, সেটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। আর ওটাকেই আমাকে দেখো সমকোণ প্রমাণ করতে বলেছে, তো আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? প্রমাণ হয়ে গেল। তো আমরা আজকে স্টার্ট করতে চলেছি আমাদের 165 নম্বর পেজে সেকেন্ড পার্ট যে ভিডিওটা, অর্থাৎ সম্পাদ্য থেকে, ঠিক আছে? এর আগে পর্যন্ত আমরা উপপাদ্যটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে যে দাগ নাম্বার, অর্থাৎ তোমাদের 11 দাগের যে সম্পাদ্য আছে সেখান থেকে আমরা স্টার্ট করছি। 7 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, এটাই তোমাদের কোশ্চেন। তো প্রত্যেককে এর আগে পর্যন্ত ভিডিও যতগুলো আমি ছেড়েছি সেগুলোর জন্য সেগুলো দেখেছো তোমরা, অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছো, খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট দেখে। থ্যাংক ইউ সবাইকে মন থেকে একদম। তো তোমাদের এই মোটিভেশনের জন্যই আমি ভিডিওগুলো করার সুযোগ পাচ্ছি ও করতে পারছি, তো সেই জন্য বলছি। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক করতে থাকবে, ঠিক আছে? তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। 7 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। এখন তোমরা জানো সরাসরি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা যায় না। প্রথমে কি করতে হবে? একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ বানিয়ে নিতে হবে, ঠিক আছে? আয়তক্ষেত্র বা সামান্তরিক বানিয়ে নিতে হবে, নিয়ে তার ক্ষেত্রফল বিশিষ্ট বা সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকবো, অর্থাৎ সেই আয়তক্ষেত্র বলো বা সামান্তরিক বলো, তার ক্ষেত্রফল, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, ঠিক আছে? তো আমাদের প্রধান যে কাজটা হবে, প্রথম যে কাজটা হবে সেটা কি? ফার্স্ট ত্রিভুজটাকে অঙ্কন করা, 7 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করা। তার জন্য আমরা ফার্স্ট একটা 7 সেমি বাহু টেনে নিলাম এবং তার সমান দৈর্ঘ্যের একটা মাপ আমরা কেটে নেব, যেটা দেখতেই পাচ্ছ বি বিন্দু থেকে যুক্ত করে, বি বিন্দু থেকে আমরা ওই সরলরেখার উপর একটা কাট পয়েন্ট পেয়ে গেছি, যেটা হচ্ছে 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে? যেটার নাম হচ্ছে সরলরেখাটা বিসি নাম দিলাম। ওকে, এবার কি করছি দেখো, বি বিন্দুতে বসিয়ে একটা ওই 7 সেমি দৈর্ঘ্য নিয়ে আমরা ছেদবিন্দু তৈরি করার চেষ্টা করছি, অর্থাৎ বৃত্তচাপ তৈরি করলাম। সিমিলারলি সি বিন্দুতে বসিয়েও আমরা সেম বৃত্তচাপ তৈরি করলাম, যাতে দেখো ওটা একটা নির্দিষ্ট বিন্দুতে কাট করবে, এবং সেখান থেকে দুটো বাহু যুক্ত করে দিলাম। দিলে প্রত্যেকটা বাহু কিন্তু আমরা 7 সেমি 7 সেন্টিমিটার করে একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে নিলাম। এরপরে কি করব? এরপরে বিসি বাহুর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বিসি বাহুর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলছি, সরি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব। তারও আগে যেটা কাজটা করে নেবো, আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেবো, ঠিক আছে? তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, বি অর্ধেকের চেয়ে বড় মাপ নাও, বি বিন্দুতে আর সি বিন্দুতে বসে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, যেটা বিসিকে এইভাবে মাঝখান থেকে ছেদ করে যাবে, ঠিক আছে? এবারে দেখো এরপরে কি কাজ বললাম, যে বিসির সমান্তরাল সরলরেখা একটা তৈরি করে নেবো, যেটা এই বিন্দু থেকে আমরা টেনে নেব। ওকে, এরপরের কাজ হবে এই যে যে ছেদবিন্দু পেয়েছি বিসির ছেদবিন্দু, এই এই যে মাঝখানে একটা পয়েন্ট নাম দাও ও, ঠিক আছে? এখানে নাম দিলাম ও।
এই ও পয়েন্ট, এই ও ও সির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে, দেখো এইখানটায় বসিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা এই সমান্তরাল সরলরেখার উপর থেকে একটা কাট পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, কার দৈর্ঘ্য সুবিশিষ্ট, কার সমান দৈর্ঘ্যের, ওসির সমান দৈর্ঘ্যের। ঠিক আছে, নিয়ে এবার ওই যে মানে ওই যে কাট পয়েন্টটা পেলাম সেটা সি থেকে যুক্ত করে দেবো। আচ্ছা, এই পয়েন্টের নাম দেওয়া আছে অলরেডি, এটা লিখছি না, ও দিচ্ছি না। ঠিক আছে, তাহলে সিডির সমান দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা টেনে নিলাম যেটার নাম হচ্ছে এ আর ই। ওকে, তো এবার এখান থেকে সি আর ই যুক্ত করে দাও, দিলে দেখো একটা আয়তক্ষেত্র পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছো, আয়তক্ষেত্রটা পেয়ে গেলাম। তাহলে প্রথম কাজ কি হবে, যে ত্রিভুজটা তোমাদের তৈরি করতে বলবে সেই ত্রিভুজটা তৈরি করে নাও। নেওয়ার পরে ত্রিভুজের ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে নাও। নেওয়ার পর সেটাকে উপরের দিকে বাড়ি দাও, যেখানে যাই ছেদ করে করুক। এবার ত্রিভুজটা শীর্ষবিন্দু থেকে একটা সমান্তরাল অ্যাক্সিস টানতে হবে। কার সমান্তরাল, বেশি বাহু সমান্তরাল করে একটা টানতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে ওই যে ডিসি বা সিডি যাই বলো না কেন, ভূমির যে অর্ধেক সেটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আমরা তৈরি করে নেবো, বা সামান্তরিক। এক্ষেত্রে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, তো আয়তক্ষেত্রে আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে, আয়তক্ষেত্রটার নাম কি, সিডিএই। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার। এর পরের স্টেপ কী করবো দেখো, এবারে করব কি, এই সিই অথবা ডিএ এই দুটোই তো একই সমান দৈর্ঘ্যের বাহু, যেহেতু এটা আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা মাপ নাও, নিয়ে ই বিন্দু থেকে এখানে কাট করে নাও। ঠিক আছে, করেছিলাম মনে আছে, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আঁকা, এরকম টাইপসের যখন অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো সেই রকমই আর কি এখানে সির মাপটা নিয়ে, বা মধ্য সমানুপাতি যখন করেছিলাম একটা ছোটো বাহু টেনে নিয়েছিলাম, তারপরে বা একটা বড় বাহু টেনে নিয়েছিলাম, তারপর ওখান থেকে আরেকটা ছোটো বাহু কাট করে নিয়েছিলাম, সেই রকমই আর কি এখানে ছোটো বাহুটাকে আগে টানা হয়েছে, যেটা এই এবং সির সমান দৈর্ঘ্য বিশিষ্ট ই বিন্দু থেকে একটা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেটাকেও আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করব। অর্থাৎ এই পুরো বাহুটা যেটা দেখতে পাচ্ছ এএম, এই এএমকে সমদ্বিখণ্ডিত করব, যেটার একটা কাট পয়েন্ট আমরা পেয়ে যাব। দেখো একটা যেটা রেড ডট দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করলাম। এবার ওই সমদ্বিখণ্ডকে রেড ডটে একটা পয়েন্ট মানে কম্পাস বসাবো, এবং ও এর মাপ নিয়ে, ওই যে কাট পয়েন্টের নাম দিলাম ও এর মাপ নিয়ে ও এ এবং ও এম এর দৈর্ঘ্য দুটো সমান। ঠিক আছে, যেহেতু এটা মধ্যবিন্দু, তো সেক্ষেত্রে ও এর দৈর্ঘ্য নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত এইভাবে তৈরি করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে দেখো এই অর্ধবৃত্তটাকে এই সিইর বর্ধিতাংশ একটা বাহু দেখতে পাচ্ছ, যেটা বর্ধিতাংশ একটা অক্ষ, এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে কাট করেছে, যেটা পি বিন্দু। ঠিক আছে, তো এই পি বিন্দুটা, অর্থাৎ এই যে পিই সরলরেখাটা দেখতে পাচ্ছ, পিই সরলরেখা, এটাই কিন্তু আমাদের বর্গক্ষেত্রের একটা বাহু। ঠিক আছে, তো এই পির সমান দৈর্ঘ্য নিয়ে আমরা কি করলাম, ই বিন্দুতে বসিয়ে একটা কাট পয়েন্ট পেয়ে গেলাম, যেটা দেখো ছেদ করেছে দাগের উপরে, এবং পির সমান দৈর্ঘ্য বিশিষ্ট সেম, যেহেতু এটা বর্গক্ষেত্র হবে, পি বিন্দুতে বসিয়ে আমরা একটা কাট পয়েন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সেই বিন্দুটাকে যুক্ত করে দিলাম, দিলে আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে যাবো, যেটা নাম দিলাম আর। ঠিক আছে, তো এটাই আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্রটা তাহলে কি, পি আর এস ও, এটাই হচ্ছে আমাদের সেই পি আর এস ও নয়, এস ই। বোঝা গেছে, এটাই হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল। বোঝা গেছে, প্রত্যেকটা স্টেপ আমি ধরে ধরে করে দিয়েছি, এবার তোমরা কিন্তু পেন্সিলের থ্রু দিয়ে এটাকে কিন্তু করে নাও। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, 4 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটোর মধ্যে মধ্য সমানুপাতি অঙ্কন করো। তাহলে মধ্য সমানুপাতি অঙ্কন করতে গেলে তোমরা কী করবে, প্রথমে 4 আর 3 মানে 4 3 গুণ করে 12, অ্যাকচুয়ালি 12র মধ্য সমানুপাতি বের করতে বলা হয়েছে। এখানে 4 সেমি 3 সেমি দৈর্ঘ্য, তো প্রথমে 4 সেমি আর 3 সেমি কেটে নাও। ঠিক আছে, একটা 3 সেমি একটা 4 সেমি কেটে নিলাম। নেওয়ার পরে কী করতে হবে, প্রথমে বড় বাহুটাকে কাট করে নাও 4 সেমি, এবং তাকে একটা নাম দিয়ে দাও এবি। এবার বি বিন্দু থেকে ছোটো বাহুটাকেও কাট করে নাও। ঠিক আছে, তার নাম দিলাম বিসি, যেটা 3 সেন্টিমিটার। এবারে এই এসিকে সমদ্বিখণ্ডিত করব। তো এসিকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের চেয়ে বড় মাপ নিলাম। নেওয়ার পরে সেটাকে কী করব, এইভাবে একটা বৃত্তচাপ টেনে নেবো। সিমিলারলি সি বিন্দুতে বসে এইভাবে একটা বৃত্তচাপ টেনে নেবো। নিলে দেখো আমরা মাঝখানের একটা ছেদবিন্দু পেয়ে যাচ্ছি, যার নাম দিলাম ও। ওকে, এইবারে এই ও বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা এসি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ তৈরি করে নেবো। ঠিক আছে, নেওয়ার পরে দেখো বি বিন্দুতে একটা সমকোণী মানে একটা সমকোণ তৈরি করব। তো বি বিন্দুতে একটা সমকোণ তৈরি করো, এইভাবে সমকোণ হয়ে গেল। সমকোণটাকে সরলরেখাটাকে টেনে বাড়িয়ে দিলাম। দেখো অর্ধবৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, যেটার নাম দিলাম পি, আর এই বিপির দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু আমাদের মধ্য সমানুপাতি। ক্লিয়ার, বিপিটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি, যার দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। তো এটাই আমাদের কিন্তু মধ্য সমানুপাতি অঙ্কন হয়ে গেল। ক্লিয়ার, দেখো √12, 4 3 12 হয়, 4 আর 3 সেমির দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি বের করা যা, √12রও মধ্য সমানুপাতি বের করা, সেই একই উত্তরই আসবে। তো
রুট ওভার 12 মান 3.5 আমরা স্কেল দিয়ে মেপে দেখে নিলাম এই পিবি সরলরেখার দৈর্ঘ্যটা। তো এটাই আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো চলে আসছে আমরা ত্রিকোণমিতিতে। কী বলছে দেখো, 4 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি দেওয়া আছে, এরকম একটা টার্ম আমাদের মান বের করতে হবে। তো ঠিক আছে, চলো একদম ইজি অঙ্ক। 4/3 cot 30 মান কত হয় √3, তো তার হোল স্কোয়ার আছে দিয়ে দাও। 3 sin 60 মান কত √3/2, তার হোল স্কোয়ার আছে দিয়ে দাও। -2 cosec স্কোয়ার 60 ডিগ্রি, তো এটা কী হবে 2/√3। এই মানগুলো তোমাদের একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত এতদিনে। 3/4 tan 30 মান কি 1/√3, তো তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো 4/3 গুণ √3 হোল স্কোয়ার করা মানে শুধু 3 আসবে। 3 ইন্টু √3 হোল স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 4, মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার করা মানে 3, মাইনাস 3/4 ইন্টু 1/3। ঠিক আছে, এখান থেকে দেখো 3 3 কেটে যাচ্ছে, এখান থেকে কিছু কাটছে না, এখান থেকেও 3 3 কাটছে, তার মানে 4 আসছে, এখানে 9/4 আসছে, মাইনাস 8/3। ঠিক আছে, আর এখান থেকে আসছে 1/4। 12 লসাগু নিয়ে নাও, এখান থেকে 12 লসাগু হয়ে গেল। 4 12 48, প্লাস 4 3 12, 9 3 27, বিয়োগ 3 4 12, 4 32, মাইনাস 4 3 12 মানে 3। ঠিক আছে, তো এটা সলভ করে নাও, যোগগুলো যেগুলো আছে করে নাও। 75 আসছে, -35। ঠিক আছে, নিচে 12, 75 থেকে 35 বিয়োগ করে দাও, 40/12, আর কাটাকাটি করলে 12 3 36, একটু কাটাকাটি করে নাও, 12 3 36, আর 4 12, 4 12 কাটাকাটি করা যায় 1/3, তাহলে 3 পূর্ণ 1/3, এটা আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা চতুর্ভুজের 3টে কোণের মান দেওয়া আছে, চতুর্থ কোণটা ষষ্ঠিক আর বৃত্তীয় মান বের করতে হবে। তো 3টে কোণ যেগুলো দেওয়া রয়েছে সবগুলোকে আমরা ষষ্ঠিকে নিয়ে চলে যাই। ফার্স্ট π/3 মানে কত হয়, পায়ের মান কত 180, তো 180কে যদি 3 দিয়ে ভাগ করো কত আসবে 60 ডিগ্রি। সেম 5π/6, তাহলে 5 × 180/60, সরি 6 সমান আসবে কত 150 ডিগ্রি, আর 90 ডিগ্রি তো এটা রয়েছে, তাহলে এটা একটা ডিগ্রিতে, এটা একটা ডিগ্রি, আর এটা একটা ডিগ্রি। তাহলে চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি হয়। তো 360 থেকে আমরা কি করব 60 প্লাস 150 প্লাস 90কে যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 360 মাইনাস এটা করে যোগ করলে কত হবে 60, 150 90 যোগ করলে হবে 300, তার মানে এটা হয়ে গেল কত 60 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে চতুর্থ কোণটা তার ষষ্ঠিক মান, এটা হচ্ছে কি ষষ্ঠিক মান, ষষ্ঠিক মান পেয়ে গেলাম। এবার এটাকে যদি বৃত্তীয় মানে করতে হয় তাহলে কি করব, ওই ষষ্ঠিক যে মানটা পাচ্ছি তার সঙ্গে π/180কে আমরা মাল্টিপ্লাই করে দেবো। 60 3 180, অর্থাৎ π/3 রেডিয়ান হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি আছে, sin θ/x সমান cos θ/y হলে প্রমাণ করো যে sin θ মাইনাস cos θ সমান x মাইনাস y/√x² + y²। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পরীক্ষার জন্য এটা। তো এই জিনিসটাকে আমরা ফার্স্ট কে দিয়ে ধরে নিই, দেখো এটা সমান কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin θ সমান kx আর cos θ সমান ky। ঠিক আছে, এবারে দেখো এইখান থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, উভয় পক্ষে বর্গ করে আর যোগ করে দাও। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি k²x² প্লাস k²y²। অর্থাৎ এদিকেও বর্গ করলাম, এদিকেও স্কোয়ার করলে এদিকেও হোল স্কোয়ার করতে হবে। তো করে তারপরে এই 1 নম্বর আর 2 নম্বরকে আমরা কী করে দিলাম, যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে একটা কাজ এখানে করলাম, 1 নম্বরের স্কোয়ার প্লাস 2 নম্বরের স্কোয়ার, এই জিনিসটাকে করলাম আমরা। ঠিক আছে, এই জিনিসটাই এখানে করলাম। তাহলে দেখো এইটুকু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মান কত হবে 1 হবে, আর এখানে k² কমন নিয়ে লিখতে পারি x² প্লাস y²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কে সমান এই k² সমান 1/x² প্লাস y²। তাহলে কে সমান চলে আসছে দেখো √/ 1/x² প্লাস y²। তো এটাকে ভাঙা যায়, 1 এর √/ করলে 1 আসবে, আর নিচে হবে x² প্লাস y²। দেখো অনেকটা প্রমাণের মতো চলে এসছে। ঠিক আছে, এবারে আমাদের মানগুলোকে বসিয়ে দিতে হবে। তাহলে sin θ মান সমান আমরা কি লিখেছিলাম kx, কে এর মান কত বেরোলো 1/√x² প্লাস y² ইন্টু এক্স, অর্থাৎ এর মান চলে এলো x/√x² প্লাস y²। সিমিলারলি cos θ মান কত আসবে এখান থেকে দেখো, cos θ কে আমরা কী ধরেছিলাম ky, তাহলে সেম কে এর মান √x² প্লাস y² ইন্টু y। তো এটাকে সলভ করলে আসবে y/√x² প্লাস y²। এবার আমাদের বের করতে বলেছে কি sin θ মাইনাস cos θ, এটার মান বের করতে বলেছে। তো sin θ মান কত পেলাম x/√x² প্লাস y²।
মাইনাস কস থিটার মান কি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে কি 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে নাও, নিলে হবে এক্স মাইনাস ওয়াই। বাস এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে, প্রুফড। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটা খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। দেওয়া আছে কি রুট ওভার 3 মান 1.732, এটা ধরেই তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা খুঁটি আমরা কনসিডার করে নিচ্ছি, দেখো এ বি একটা খুঁটি, ঠিক আছে, এ বি, এবং যার ছায়ার দৈর্ঘ্য প্রথমে ছিল বিসি, ঠিক আছে। এখন যখন সেটা 45 ডিগ্রি থেকে উন্নতিকোণ বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছে, তখন ওই খুঁটিটার কিন্তু ছায়ার দৈর্ঘ্য কিন্তু 3 মিটার কমে গেছে, এবং সেটার যে পয়েন্ট সেটা আমরা ডি দিয়ে নোট করছি, ক্লিয়ার। এবার আমাদেরকে করতে হবে কি এই খুঁটিটার দৈর্ঘ্য বের করতে হবে। তো খুঁটিটার দৈর্ঘ্য আমরা বের করার আগে ফার্স্ট দেখে নিই যে প্রদত্ত যে মানগুলো কি। একটা অ্যাঙ্গেল দেখো এ ডিবি, এটা ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে দেখো এ সিবি, এটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি, এবং একটা বাহুর মান দেওয়া আছে দেখো সিডি, যেটার মান কিন্তু 3 মিটার, ক্লিয়ার। এইটা আমাদের কিন্তু মান। তাহলে তোমাদের যেমনটা লেখার লিখে নাও, নেওয়ার পরে এখানে এবি একটি খুঁটি, যার ভূমি থেকে যার গোড়া থেকে বিসি হলো 60 ডিগ্রি কোণ, মানে যার ভূমি থেকে যার গোড়া থেকে ডি বিন্দু থেকে ওই খুঁটিটির যে উন্নতিকোণ সেটা 60 ডিগ্রি, এবং খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য যখন বিসি ছিল তখন তার উন্নতিকোণ ছিল সি বিন্দু থেকে 45 ডিগ্রি। তো এইভাবে তোমরা যেমনটা লেখার দরকার লিখে নাও, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এবার ক্যালকুলেশন করছি আমরা। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাচ্ছি, দেখো অ্যাঙ্গেল এবি বাই বিডি সমান ট্যান অ্যাঙ্গেল এ ডি, ট্যান অ্যাঙ্গেল এডিবি, ঠিক আছে। আচ্ছা, ট্যান অ্যাঙ্গেল এডিবির মান কত 60 ডিগ্রি। আচ্ছা, এবির মান আমরা বের করব। আচ্ছা, ট্যান 60 মানটা বের করে নাও রুট ওভার 3। তাহলে বিডির মান আমরা ধরছি না, কিছু ধরতেই পারো তোমরা এক্স, আমরা এবি সমান বিডি রুট ওভার 3 এইভাবে লিখে রেখে দিলাম, ঠিক আছে। এটা এবিডি ত্রিভুজ থেকে পেলাম। সিমিলারলি আমরা আরেকটা ত্রিভুজ কনসিডার করছি, দেখো ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি সেই এবি বাই বিসি সমান ট্যান 45 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, এবির মান এবি রাখছি, বিসির জায়গায় লিখতে পারি বিডি প্লাস সিডি, আর ট্যান 45-এর মান কত হবে 1 হবে, ওকে। আচ্ছা, এখান থেকে এবি যেমন আছে থাকলো, আর কোনাকুনি এটাকে গুণ করলে বিডি প্লাস সিডি হবে। তো বিডির মান বিডি থাকলো, এবং সিডির মানটাকে 3 লিখে দিলাম, ঠিক আছে। সিডির মান দেখতেই পাচ্ছ 3 মিটার, তো এটা আমরা 3 লিখে দিলাম। এবারে এখানে দেখো এবির মান বিডি রুট ওভার 3, এখানে এবির মান বিডি প্লাস 3। তো এই দুটো থেকে এটা নাম দিলাম 1 নম্বর, আর এটা নাম দিলাম ধরো 2 নম্বর। এই 1 আর 2 থেকে আমরা কম্পেয়ার করে বলতেই পারি তো যে বিডি রুট ওভার 3 সমান বিডি প্লাস 3, ক্লিয়ার, এটা বলতেই পারি। তো বিডিটাকে এদিকে মাইনাস করে নিয়ে এসে বিডি কমন নিয়ে নিচ্ছি, নিলে হবে রুট ওভার 3 - 1 সমান 3। তাহলে বিডি সমান চলে আসছে কি 3 বাই রুট ওভার 3 - 1। তো করণী নিরসন করলে কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে আমরা লব আর হরের সঙ্গে গুণ করব, অর্থাৎ রুট ওভার 3 - 1 এর অনুবন্ধী করণের রুট ওভার 3 + 1, সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, করলে উপরে তৈরি হচ্ছে কি যেমনটা আছে আপাতত লিখে রাখছি, আর নিচে ওটা তৈরি হচ্ছে কি দেখো রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, অর্থাৎ 2 আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কি 3-এর 2 ইন্টু রুট ওভার 3 + 1, এটা আমাদের কিন্তু একটা মান চলে এলো। কার মান না বিডির মান চলে এলো। কিন্তু আমাদের বের করতে হবে কি খুঁটিটার দৈর্ঘ্য। তাহলে খুঁটিটার দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, দেখো এই খুঁটিটার দৈর্ঘ্য আমরা এখান থেকে করতে পারি, তাই তো। খুঁটির দৈর্ঘ্য দেখো আমরা এখান থেকে নিতে পারি, ক্লিয়ার। এইখান থেকে করছি, দেখো বিডি রুট ওভার 3, তাহলে বিডির মান এসছে এইটা, ঠিক আছে। বিডির মান এসছে 3/2 রুট ওভার 3 + 1, আর এবির মান হচ্ছে কি আমরা জানি বিডি রুট ওভার 3। তাহলে সেইখান থেকে আমরা লিখতেই পারি, এখান থেকে দেখো বিডির সমান আমরা লিখতেই পারি যে এডি রুট ওভার 3, এটা লিখতে পারি। দেখো ভালো করে ছবি দেখো, আচ্ছা এবি সমান বিডি রুট ওভার 3, এবি সমান
বিডি রুট ওভার 3। তাহলে বিডির মান কি পেয়েছি এখান থেকে? বিডির মান পেয়েছি দেখো 3/2 রুট ওভার 3 + 1, ঠিক আছে? 3/2 রুট ওভার 3 + 1, আর তার সাথে কিন্তু এই রুট ওভার 3টা কিন্তু গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো ব্যাস, এবার রুট ওভার 3-এর মান তোমাদের দেওয়া রয়েছে, তাই তো? এবার রুট ওভার 3-এর মানটা তোমাদের এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে, নিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে সলভ করেই বলছি, এর উত্তর মোটামুটি 7.098 এত মিটার কিন্তু আসবে। ক্লিয়ার? এটাই তোমাদের কিন্তু আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে এক ব্যক্তি কোনো একটা স্থান থেকে একটা বিমানকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল, ঠিক আছে? 15 সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল, ঠিক আছে? ওই একই স্থান থেকে দেখতে পাচ্ছে, ভালো কথা। ধরুন একটা ব্যক্তি এখানে রয়েছে, এটাকে অ্যানিমেশন করার আমার সময় হয়নি, যার জন্য আমি একটু এঁকেই দেখাচ্ছি। দেখো, ধরো একটা বিমান এখানে আছে, ঠিক আছে? এইখানে একটা অবস্থানে একটা ধরো বিমান আছে, এবং সেটাকে সে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি অবস্থানে, ঠিক আছে? ব্যক্তিটা এখানে ধরো দাঁড়িয়ে আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তো সে কী করছে না, 60 ডিগ্রি উন্নতি কোণে একটা বিমানকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিমানের অবস্থান। এবার কি বলছে, সে 15 সেকেন্ড পরে ওই স্থান থেকে ওই একই জায়গায় দাঁড়িয়ে বিমানটিকে কী করছে, এবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে। তার মানে কি, কোনটা ছোট হয়ে যাচ্ছে, মানে সেটা বিমানটা তার থেকে আরও দূরত্বে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটা, এটা কত, 30 ডিগ্রি এইখানে দেখছে সে, ঠিক আছে? এরপরে আমাদেরকে কি বলা হয়েছে, বিমানটি যদি 1500 মিটার উঁচুতে থাকে, আচ্ছা, তো বিমানটার হাইট অল টাইম সেমই আছে, সমান্তরালভাবে উঠছে সেটা। তারপর আমরা যদি এটাকে ছবিটা এঁকে নিই এইভাবে, তাহলে এই যে হাইটটা সেটা হচ্ছে কত, 1500√3। আচ্ছা, এইটার পারপেন্ডিকুলার একটা প্যারালাল একটা অ্যাক্সিস এখানে আমরা তৈরি করে নিই, এই হলো। আর এখান থেকে এটাকে ত্রিভুজ বানানোর জন্য এই জিনিসটাকে আমরা করে নিলাম, ড্র করে নিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? নাম দিয়ে দাও, এখানে নাম দাও পি, এখানে দাও এ পি, এটা দাও বি, এটা সি দাও, এটা ডি দাও, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এটা যদি 1500√3 হয়, নিশ্চয়ই এই যে জিনিসটা, এটাও কিন্তু 1500√3 হবে। বোঝা গেছে? তো চলো এবারে অঙ্কটা শুরু করা যাক। ধরি পি বিন্দুতে ব্যক্তির যে অবস্থান, এই জিনিসগুলো যেগুলো আমি মুখে বলছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলে ধরি পি বিন্দু হলো ব্যক্তিটির অবস্থান, যার সাপেক্ষে এ বিন্দুতে হলো বিমানটির প্রথম অবস্থান, যেটাতে সে ব্যক্তিটি 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই, এবং তার সাপেক্ষে অর্থাৎ পি বিন্দুর সাপেক্ষে বি হলো বিমানটির দ্বিতীয় অবস্থান, যেটিকে সে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই, এবং বিমানটি মাটি থেকে 1500 মিটার উঁচুতে উঠছে, অর্থাৎ বিসি সমান এডি সমান 1500√3। এই মানগুলো আমাদের দেওয়া রয়েছে। আরেকটা কি কোণ দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল বিপিসি 30 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এপিডি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তো আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে একটু ছোটো করে তুলে নিই। বিসির মান এডির সঙ্গে সমান, যেটা বলা আছে 1500√3, আর আরেকটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ পিডি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেল পি পি সি বলো বা ডি বলো, যাই বলো না কেন, সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এই মানগুলো আমাদের দেওয়া রয়েছে। এইগুলো দেখো, সবার ফার্স্ট আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করছি। দেখো, ফার্স্ট এই ত্রিভুজটা নিয়ে আমরা চলছি। আমাদের দরকারটা কি, দেখো, একই সরলরেখা উড়ে থাকে, তবে তার গতিবেগ কত। তো গতিবেগ কত মানে বিমানটা কোথা থেকে কোথায় গেছে, এখান থেকে এই অবস্থানে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে? সেটাই আমাদের কাজ। 15 সেকেন্ডে সেই পথটা গেছে, তো এই ডিস্টেন্সটা বের করতে হবে। তার মানে একটা কাজ আমরা করতে পারি, দেখো, এই যে বড় ত্রিভুজ থেকে এই ছোটো ত্রিভুজের দৈর্ঘ্যটাকে বিয়োগ করতে পারি। তাহলে একটা ত্রিভুজ প্রথমে নিচ্ছি আমরা, ত্রিভুজ এ ডি পি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো আমরা লিখতে পারি এডি বাই পিডি, পিডি অর্থাৎ লম্ব বাই ভূমি নিলাম tan 60 ডিগ্রি। তো এডির মান কত, 1500√3, আর পিডিটা আমরা বের করব tan 60 মান √3 কেটে গেল। দেখো পিডির মান চলে আসছে, কোনাকুনি গুণ করলে 1500, ঠিক আছে, এত মিটার। সিমিলারলি আমরা আরেকটা করতে পারি, ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজ থেকে পাচ্ছি, দেখো এখানে লম্ব কোণটা বিসি আর ভূমি কোণটা পিসি, ঠিক আছে, tan 30 ডিগ্রি। এখানে কোণ কত দেওয়া আছে, দেখো tan 30 ডিগ্রি, এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা। তার মানে বিসির মানও এক্ষেত্রেও সেম, অর্থাৎ 1500√3,
আর পিসির মান এখানে আমরা বের করছি পিসি tan 30 মান 1/√3। তো পিসির মান চলে আসবে, দেখো কোনাকুনি গুণ করলে √3 গুণ করলে 3 হবে, তাহলে 1500 গুণ 3 অর্থাৎ 4500 হয়ে যাবে আমাদের এখানে পিসির মান। তো গোটা পিসির দৈর্ঘ্য থেকে আমরা যদি পিডিকে বের করে দিই, দেখো পিসি থেকে যদি আমরা বের করতে চাইছি কি অ্যাকচুয়ালি, দেখো এই হাইটটা অর্থাৎ এবির দৈর্ঘ্য চাইছি। আচ্ছা, এবির দৈর্ঘ্য যা হবে সিডির দৈর্ঘ্য তো তাই হবে, কারণ এটা আয়তক্ষেত্রের মতো সমান্তরাল এবং সমান, অর্থাৎ সিডির দৈর্ঘ্য আর এবির দৈর্ঘ্য সমান। তার মানে এবির দৈর্ঘ্য চাইতে গেলে আমাদের সিডির দৈর্ঘ্য বের করলে হয়ে যাবে। আর সিডিকে আমরা কী করে বের করতে পারি? সিডিকে বের করতে গেলে আমরা সিপি থেকে পিডি বিয়োগ করতে পারি। ওকে, এবার সিপির মান দেখো এখান থেকে আমরা বের করে নিচ্ছি 4500 মাইনাস পিডির দৈর্ঘ্য বের করেছি দেখো 1500, বাস হয়ে গেল। এটা বিয়োগ করে দিলে কত আসবে? 3000 এত মিটার। অর্থাৎ এই 3000 মিটার পথটা উড়োজাহাজটা কত সময় গেছে? 15 সেকেন্ডে গেছে। তাহলে 15 সেকেন্ডে যায় 3000 মিটার। ক্লিয়ার? 1 সেকেন্ডে যায় 3000/15, এটাকে একটু ভাগ করে ছোটো করে নাও, 15 দুগুণে 30 আর 2 শূন্য, এত মিটার। এবং 1 ঘন্টায় কত যাবে? অর্থাৎ 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যায় 200 গুণ 3600, হয়েছে এত মিটার। আর এই মিটারটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে কি কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ দেখো এখান থেকে 2টো করে শূন্য বাদ দিয়ে দাও, এখানে একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কি 36 দুগুণে 72, 720 কিমি। অর্থাৎ এই যে উড়োজাহাজটার গতিবেগ আমাদেরকে বের করতে বলা হয়েছে, এর গতিবেগ কত বেরোলো? 720 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল উড়োজাহাজটার গতিবেগ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 21 ডেসিমিল দীর্ঘ, 11 ডেসিমিল প্রশস্ত ও 6 ডেসিমিল গভীর একটা চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চার যদি 21 সেমি ব্যাসের 100টি নেরেট গোলক ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত উপরে উঠবে? আচ্ছা, চৌবাচ্চার মধ্যে কতটা জল আছে আগে দেখতে হবে। অর্ধেক জলপূর্ণ আছে, তার মানে যে 6 ডেসিমি যেটা দেখতে পাচ্ছ উচ্চতা, এই যে 6 ডেসিমি, এটা তখন কিন্তু 3 ডেসিমি ধরে আমরা অঙ্ক করব। ঠিক আছে, এখন বলেছে কতটা আছে সেটা আমরা পরে আসছি। প্রথম এখান থেকে এর আয়তনটাকে আগে বের করে নিই। ধরে নিচ্ছি এইচ ডেসিমি জলতল বৃদ্ধি পাবে, তাই তো? 100টি নেটগুলোকে ডুবিয়ে দিলে ধরো জলতল কতটা উঠে আসবে, সেটা হচ্ছে এইচ ডেসিমি। তো সেই যে এইচ ডেসিমি জলতলটা বৃদ্ধি পাচ্ছে, ধরো এখানে একটা ছবি আঁকি আমি, দেখতে পাবে। ধরে নাও এই লেয়ার পর্যন্ত জল ছিল। ঠিক আছে, এই লেয়ার পর্যন্ত জল ছিল। এবার 100টি যখন লোহার ঘনককে ডুবিয়ে দেওয়া হলো, ঠিক আছে, লোহার ঘনককে যখন ডুবিয়ে দেওয়া হলো, তখন যে জলতলের হাইট বাড়বে, ধরে নাও এখান থেকে এইটুকু বাড়লো, সেটা ধরে নাও এক্স ডেসিমি। ঠিক আছে, তার মানে ওইটুকু অংশের ওইটাই জলের হাইট যেটা আসছে, ওটাই উচ্চতা ধরে আমরা আয়তনটাকে বের করব। আর সেই আয়তনটা 100টা নিরেট গোলকের সঙ্গে সমান হবে, কারণ 100টা নিরেট গোলককে এই জলের মধ্যে ডোবানো হয়েছিল বলেই না এতটুকু হাইট বেড়েছে। তাহলে এই হাইট বিশিষ্ট জলের আয়তন কত আমরা বের করব। এর দৈর্ঘ্য দেখো, এই অংশের যে জলটা থাকবে তার দৈর্ঘ্য বরাবর চৌবাচ্চার যে দৈর্ঘ্য সেটার সঙ্গে সমান হবে 21, প্রস্থ হচ্ছে 11, আর এর যে উচ্চতা সেটা আমরা এক্স ডেসিমি বললাম। হাইট কিন্তু এটা 6 ডেসিমি, এই দেখো হাইট 6 ডেসিমি আছে। এবারে যে হাইটটা এখানে যে জলের হাইটটা বাড়বে সেটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, তার মানে এই যেটা বেরোবে এটা হচ্ছে তোমাদের আয়তন। তাহলে আমরা শর্তানুসারে বলতেই পারি এই যে আয়তনটা, অর্থাৎ এই যে আয়তনটা, এটা সমান হবে কি না 100টা নিরেট গোলকের আয়তনের সমান। তাহলে 100টা নিরেট গোলক বলেছে বলে 100 গুণ দিলাম। আর গোলকের আয়তনের সূত্র কি হবে? 4/3 পাই আর কিউব। তো আর কিউব, এখানে আর মানে কোনটা হবে? দেখো এখানে যেটা আর হবে তোমার 21 সেমি ব্যাসের, তাই তো? তো 21 সেমি ব্যাসের বলেছে, তাই জন্য আমরা তার ব্যাসার্ধ নিয়ে নেবো 21/2 করে। ঠিক আছে, 21/2 করে তার ব্যাসার্ধ নিয়ে নেব। এখন এটা কি সেমিতে আছে, তাহলে 21/2 সেমি, এটা কি হবে? ব্যাসার্ধ। তো এইটাকে যদি আমরা সেমি থেকে ডেসিমিতে নিয়ে যাই, তাহলে আমরা কি করব? 21/2 এর সঙ্গে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, কারণ না 1000 দিয়ে নয় 10 দিয়ে ভাগ করবো। আমি এইটার ক্ষেত্রে ডাইরেক্ট ঘনসেমির কনসেপ্টে বলছিলাম। যাই হোক, সেমি থেকে আমরা ডেসিমিতে যাবো, 21কে 2 দিয়ে, এই 21কে 10 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে,
তাহলে আসছে কত দেখো 21 নিচে 20, এত ডেসিমি হয়ে গেল। ঠিক আছে, বাস এই মানটা এখানে বসাও। এদিকেও দেখো সব ডেসিমিতে আছে, আর এখানে 21/20 এত কিউব। ওকে, 4/3 পাই আর কিউব। বোঝা গেছে আশা করি। দেখো কাটাকাটি করা যায় কিছু, কাটাকাটি এখন করা যাচ্ছে না। ওকে, একটু ভেঙে নিই। 21 গুণ 11 গুণ এক্স সমান এখান থেকে 100 গুণ 4/3 গুণ 22/7 গুণ 21 গুণ 21 গুণ 21, আর নিচে লিখলাম 20 গুণ 20 গুণ 20। ফার্স্ট দেখো একটা 21-এর সঙ্গে একটা 21 কাটো। এরপরে দেখো 3 আর 7 মিলে যে 21 হবে সেটা হবে এই 21-এর সঙ্গে কাটা পড়লো। এরপরে দেখো এখানে একটা করে শূন্য বাদ, 100 বাদ চলে গেল পুরোপুরি। আচ্ছা, এই যে 2 আর এই 2 দুগুণে 4 হয়, সেই 4-এর জন্য এই 4 বাদ দিলাম। তার মানে এখানে 20 পড়ে আছে, এখানে 22 পড়ে আছে। আচ্ছা, এখান থেকে কাটো 11 দুগুণে 22। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে কাটবে, আমি আমার মতো করে কাটছি। তাহলে আলটিমেটলি কী দেখতে পাচ্ছ, এক্স সমান 2 গুণ 21 আর নিচে কাটছে 20। একটু ছোটো করে নিলাম, 2 দিয়ে কাটো 10, অর্থাৎ 21/10, তার মানে 2.1। এত কী হবে, অঙ্কটা আমরা ডেসিমিতে করেছি তো ডেসিমি। তো এত পরিমাণ জলের হাইট বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রথমে কিন্তু একটু কনফিউশন হয়ে গেছিলো আমার। দেখো আমি বলেছিল যে 6 ডেসিমি গভীরের চৌবাচ্চা অর্ধেক জলে পূর্ণ আছে। তো এইটা দেখে আমি ভেবেছিলাম অর্ধেক হাইটটা বের করে নেবো, বাট ওটা করেও করা যেত, কিন্তু আমার এখানে কোনো লাভ নেই। কারণ কি, সে জল কত থাকলেও আমার দেখার দরকার নেই। হাফ আছে কি অর্ধেকের চেয়ে বেশি আছে কি অর্ধেকের থেকে কম আছে, আমার দরকার কি 100টা নিরেট গোলককে ডুবিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কতটা জলের তল বাড়বে, বা সেইটুকু নিয়ে আমার কাজ। অন্য হাইট নিয়ে বেকার ক্যালকুলেশন করে জটিল আমার করে লাভ নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটা সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হলে দেখাও যে চৌপলটা একটা ঘনক। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা দেখো, একটা সমকোণী চৌপল, ঠিক আছে, এর বাহুগুলো কীরকম হবে? সমকোণী চৌপল মানে কীরকম দেখতে হবে? মোটামুটি একটা আয়তক্ষেত্র আঁকো, আর তাকে সমকোণী চৌপল বানানোর জন্য এইরকমভাবে একটা ঘনকের মতো স্ট্রাকচার তৈরি করো, অর্থাৎ একটা 3D স্ট্রাকচার তৈরি করো, যে সেলাই বাক্সের মতো। ওটা একটা সমকোণী চৌপল। ঠিক আছে, এর হাইট, এর যে দৈর্ঘ্যটাকে ধরে নাও এ, প্রস্থটাকে ধরো বি, এবং উচ্চতাটা ধরো সি, এত একক। ঠিক আছে, এবার যদি বলি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? দেখো উপরের তল যা ক্ষেত্রফল, নিচের তলের তাই ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু উপরের তলের ক্ষেত্রফল আর নিচের তলের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে নিচের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য এ প্রস্থ বি, তার মানে এ বি হবে। সেম এই পাশের যে দুটো তল দেখতে পাচ্ছ, এদিকে একটা তল এইটা, আর এর অপোজিটে যেটা দেখতে পাচ্ছ এইটা, তো এর ক্ষেত্রফল দুটো সমান। তাই এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য বি প্রস্থ সি, তার মানে বিসি, আর এটা সি এ। এবার 2 কেন সামনে গুণ করলাম? কারণ একটা তল দুটো করে আছে, বোথ সাইডে রয়েছে, অপোজিটে রয়েছে, তাই জন্য 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিলাম। এত বর্গ একক হয়ে গেল। ঠিক আছে, এত বর্গ একক হয়ে গেল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্র বলে গেল কার? না, সমকোণী চৌপলের। এরপর বলেছে তার কর্ণের দৈর্ঘ্যের বর্গ, তার কর্ণের দৈর্ঘ্য। একটা সমকোণী চৌপলে যে কর্ণ দেখতে পাচ্ছি, যে কর্ণটা হয়, তার কর্ণের সূত্র কি? কর্ণ হয় কি? √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, এত একক। ঠিক আছে, এবার আমাদের শর্তানুসারে যে সমীকরণটা তৈরি হবে, কি বলেছে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কোনটা? এইটা, অর্থাৎ এর অর্ধেক। তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এইটা দেখো অর্ধেক, তার কর্ণের দৈর্ঘ্যের বর্গ। কর্ণের দৈর্ঘ্যের বর্গ মানে এইটার বর্গ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গ। ঠিক আছে, বর্গের সমান, তো সমান দিয়েছি। তো দেখাও সমকোণী চৌপলটা একটা ঘনক। তার মানে আমাদের এখান থেকে এবিসির মধ্যে তিনটের মধ্যে সম্পর্ক বের করতে হবে। প্রথমে দেখো 2 এখান থেকে কেটে গেল, গেলে এদিকে কি পড়ে আছে? এবি প্লাস বিসি প্লাস সিএ, আর এদিকে যদি এটাকে হোল স্কোয়ার করা হয়, তাহলে বর্গমূলটা চলেই যাবে, গেলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে নিচ্ছি, নিলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, ঠিক আছে, সমান 0। এটাকে আমরা সব অ্যাডজাস্ট করে নিলাম, বাম দিকে পাঠিয়ে মাইনাস টাইনাস কমন নিয়ে সব অ্যাডজাস্ট করে নিলাম। এবারে একটা কাজ করো, এখানে প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দাও, মানে বোথ সাইডে 2 গুণ করো। 2 যদি বাম দিকে গুণ করো, দুইটা সবার সঙ্গে গুণ হবে, তারপরে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0 সঙ্গে 2 গুণ করলে 0 হবে। ঠিক আছে,
এর ফলে আমরা একটা সূত্র লিখতে পারি। দেখো এই যে 2a স্কোয়ার আছে, এই যে 2a স্কোয়ারকে ভেঙে আমি এভাবে লিখতে পারি a স্কোয়ার। এবার এই মাঝখানে 2ab নিয়ে নিচ্ছি -2ab, আর এই বি স্কোয়ারের মধ্যে থেকে একটা বি স্কোয়ার নিলাম, দুটো বি স্কোয়ারের মধ্যে থেকে। সিমিলারলি আরেকটা বি স্কোয়ার নিলাম, এবার -2bc নিচ্ছি। সি যেহেতু নিয়েছি তো আমি এই -2c সরি দুটো সি স্কোয়ারের মধ্যে থেকে একটা সি স্কোয়ার নিলাম, আরেকটা সি স্কোয়ার এই রাখলাম। এবার এখানে -2c নিলাম, প্লাস আরেকটা যে স্কোয়ার পড়েছে সেটা নিলাম, সমান 0। ঠিক আছে, এটা করতেই পারি আমরা, বুঝতেই পারলে যে দুটো করে স্কোয়ার ছিল সেগুলোকে দুটো এইভাবে ভেঙে দিলাম যাতে প্রত্যেকটার একটা একটা সূত্র করতে পারি। a - b তার হোল স্কোয়ার, এইটুকু একটা সূত্র, এইটুকু একটা সূত্র এবং এইটুকু একটা সূত্র। ঠিক আছে, তো এটা কার সূত্র? a - b এর হোল স্কোয়ারের সূত্র, প্লাস b - c এর হোল স্কোয়ার সূত্র, c - a এর হোল স্কোয়ার সূত্র। এখন সবকটা রাশির যোগফল তখনই শূন্য হয় যদি তারা নিজেরা শূন্য হয়। ঠিক আছে, এটা একটা নিয়ম। কারণ দেখো কোনো বর্গর এখানে তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, যদিও বা a - b এর মান নেগেটিভ হয়, যেহেতু তার স্কোয়ার আছে তো সে পজিটিভ হবে। এবং সব কটা পজিটিভ রাশির যোগফল তখনই শূন্য হবে। কোনো পজিটিভ রাশি যোগ করলে নিশ্চয়ই শূন্য হয় না, কিছু না কিছু তো তার একটা মান থাকবে। কিন্তু যদি তারা নিজেরা শূন্য হয় তবে গিয়েই তার মান যোগফল শূন্য আসছে। দেখো তার মানে আমরা বলতেই পারি a - b সমান শূন্য, b - c সমান শূন্য, আর c - a সমান শূন্য। তা c - a সমান যদি শূন্য হয় তার মানে c সমান a, -a প্লাস a হয়ে গেল এদিকে। এখানে সেম b সমান c, আর এখানে a সমান b। তাহলে a সমান b, b সমান c আর c সমান a মানে কি? আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতেই পারি যে a সমান b সমান c। অর্থাৎ আমরা যে তিনটে বাহু ধরেছি সমকোণী চৌপলের সেটা কিন্তু সমান সবকটা। তার মানে সবকটা যখন সমান হবে, একটা সমকোণী চৌপলের সবকটা বাহু যখন সমান হবে তখন সেটাকে কি বলা হবে? সেটাকে সমকোণী চৌপল বলা যাবে না, তখন তাকে ঘনক বলা হবে। কারণ আমরা জানি ঘনকের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। নেক্সট কোশ্চেন দেখো, পরিসংখ্যা বিভাজন যৌগিক গড় 54 বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কে এর মান কত হবে? ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এরকম অঙ্ক অলরেডি আমরা করেছি, তো আমরা লিখে নিলাম শ্রেণী। ঠিক আছে, পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, মধ্যমান, মধ্যমানকে আমরা আই দিয়ে বোঝাই, এই xi দিয়ে বোঝাই, আর পরিসংখ্যাকে আমরা fi বা ফ্রিকোয়েন্সি এইভাবে নিয়ে বোঝাই। আর এদিকে হচ্ছে তোমার fi xi বা xi fi যা বলো না কেন, মানে ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী দেওয়া আছে 0 থেকে 20, পরিসংখ্যা 7, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100। পরিসংখ্যাগুলো লিখে নিই 11, কে, 9, 13। তাহলে সমস্ত পরিসংখ্যাকে যোগ করতে গেলে আমরা লিখতে পারি সামেশন fi, আর এটা যোগ করলে সমস্ত পরিসংখ্যা যোগ করলে কত আসবে? 40 প্লাস কে। ঠিক আছে, এবারে মধ্যমানগুলো বের করে নিই। 0 থেকে 20 মধ্যমান কত হবে? 10, 20 থেকে 40 হচ্ছে 30, তারপর এখানে 50, 70 আর 90। দেখো 80 আর 100 যোগ করলে কত হয়? 180। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 হবে। তো সেটাই করা হলো। অর্থাৎ শ্রেণীগুলোর মধ্যে যে গ্যাপ 20 করে, মধ্যমানগুলোর মধ্যেও গ্যাপ দেখো সব 20 করেই হবে। ঠিক আছে, তো xi fi করবো। অর্থাৎ 7 আর 10 গুণ করে 70 হবে, 30 আর 11 গুণ করে 330 হবে, এখানে 50 কি হবে, এখানে 70 আর 9 গুণ করে 630 হলো, আর এখানে 19, এই 13 9 117, আর একটা শূন্য। এবার আমরা করবো কি সামেশন xi fi, যৌগিক গড় বের করতে গেলে এটা আমাদের লাগবে। এই সব কটাকে যোগ করে দাও, যোগ করে আমি মোটামুটি বলছি 2200 প্লাস 50k। ঠিক আছে, এবার আমরা জানি কি যৌগিক গড়ের যে সূত্র হয় কি সামেশন xi fi বাই সামেশন fi ইকুয়াল টু আমাদের গড় বলে দিয়েছে কত দেখো 54। ঠিক আছে, এটা সমান 54। তাহলে এটার মান বসাবো 2200 প্লাস 50k বাই নিচে 40 প্লাস কে সমান 54। ঠিক আছে, তো এটাকে সলভ করো, কোনাকুনি গুণ করো, 2200 প্লাস 50k সমান 54 আর 40, 54 আর 40 গুণ করে দাও 2160 প্লাস 54k। ঠিক আছে, তো এটাকে এদিকে মাইনাস করে নিয়ে চলে আসো, 2200 মাইনাস 2160 সমান 54k মাইনাস 50k। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে কত? 40। ঠিক আছে, এটা 40, আর এটা বিয়োগ করলে হবে কি 4k। তার মানে কে এর ভ্যালু চলে আসছে 40/4 সমান 10। তো এটাই আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে। এক সেকেন্ড, এটা বোঝাই
এই তো সংখ্যাগুলো মান, আচ্ছা সংখ্যাগুলো মানটা আমি কোশ্চেনটা আগে সলভ করে নিয়েছিলাম, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচক আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যেই দিয়ে দেবো। দেখো ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করতে বলা হয়েছে। দেখো অজাইব করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ছক করে নিতে হবে এবং তারপরে গ্রাফে আমরা দেখাচ্ছি। প্রথম কথা, যে শ্রেণীগুলো দিয়েছে, তো শ্রেণী অন্তর ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে অজাইব অঙ্কন করতে হবে এখানে। তো 50 থেকে 60 এখানে তোমরা লিখে নিচ্ছ শ্রেণী, এটা শ্রেণী। এরপরে পরিসংখ্যা, আর তারপরে তোমার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো 50 থেকে 60 আছে, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, আর 90 থেকে 100। তো পরিসংখ্যা কত দিয়েছে, 4, 8, 12, 6, 10। আর ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করতে হয়, ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করার জন্য প্রথমে 4 আছে, 4 বসিয়ে দেবো, 8 আর 4 যোগ করে 12, 24, 24 আর 6 যোগ করে 30, আর 10 যোগ করে 40 হয়ে গেল। আর আমরা এখানে সবসময় কিন্তু ফার্স্ট যে প্রায়োরিটিটা দেবো সেটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীসীমাকে দেবো, ঠিক আছে। এটা তোমরাও দেবে, তাই ঊর্ধ্ব শ্রেণীসীমানা কিন্তু আমরা এইভাবে নেব, অর্থাৎ 60, 70, 80 এই বিন্দুগুলো যেটা বসাবো এইগুলো ধরেই আমরা বসাবো, ঠিক আছে, এইগুলো ধরে। অর্থাৎ আমাদের প্রথম যে বিন্দুটা আসবে 60 আর 4, দ্বিতীয় বিন্দু হবে 70, 12, তারপরে 24, 90 আর 30, আর 100-তে 40, এই বিন্দুগুলো, ঠিক আছে। তার জন্য একটা ফার্স্ট আমরা গ্রাফ তৈরি করে নিচ্ছি। তো গ্রাফটা নিয়ে নিলাম, নেওয়ার পরে প্রত্যেকটা বিন্দুকে স্থাপন করব। দেখো প্রথম যে বিন্দুটা আছে সেটা কি, 60-এ 4 হবে, ঠিক আছে, 60,4 এই একটা বিন্দু 60,4। তো এই বিন্দুটা দেখো তৈরি করলাম, এই 60-তে 4। নেক্সট যে পয়েন্টটা দেখো, এইভাবে তোমরা আগে গ্রাফটা তৈরি করে নাও। সিমিলারলি এইভাবে দিতে পারো বা তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই, বা এটাকে স্কেল করতে পারো। পরের যে পয়েন্ট দেখতে পাচ্ছ 70,12, সেইটার জন্য করে নিলাম এই পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো 80,24, 80,24 করে নিলাম। নেক্সট পয়েন্ট 90,30, নেক্সট পয়েন্ট 100,40, ঠিক আছে। সব কটা পয়েন্টকে বসিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের কী করতে হবে, স্কেল আর পেন্সিল দিয়ে পয়েন্টগুলোকে যোগ করে দিতে হবে। অর্থাৎ ফার্স্ট দুটো পয়েন্টকে আমরা এইভাবে যোগ করলাম, তারপর দ্বিতীয় থেকে তৃতীয়টা যোগ করলাম, 3 নম্বর থেকে 4 নম্বরটা, 4 নম্বর থেকে 5 নম্বরটা। তো সব কটা দাগ আমরা টেনে দিলে আমরা পেয়ে গেলাম একটা ক্ষুদ্রতর সূচক অজাইভ। এবার আমাদের অজাইভে কিন্তু এই গ্রাফ কাগজের উপরে কিন্তু পয়েন্টগুলোকে ইন্ডিকেট করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট আমরা নিলাম 60,4, সেকেন্ড পয়েন্ট 70,12, থার্ড পয়েন্ট 80,24, আর তারপরে পয়েন্ট 90,30, আর সব থেকে ফাইনাল যে টপ ফ্লোরে আছে যে পয়েন্টটা সেটা কিন্তু 100,40। তো এই হয়ে গেল আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আশা করি কারো কোনো ডাউট নেই। এই পর্যন্ত সমস্ত কোশ্চেনই কিন্তু আমি করে দিলাম। আমি সম্ভবত জিওমেট্রি কোশ্চেন আমি 2খানা সলভ করলাম, আমি জানি না আরেকটা কোশ্চেন কোথায় গেল, বাট যদি মিস হয়ে যায়ও, বাট যদি ওই কোশ্চেনটা তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, কারণ আমি তো কোশ্চেন সলভ করে তুলেছিলাম, কিন্তু আমি যখন সলভ করছিলাম দেখলাম একটা কোশ্চেন মিসিং আছে। তো যাই হোক, যদি কারোর মনে হয় কোশ্চেনটা তোমার প্রয়োজন আছে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে জয়েন করো এবং সেখানে কোশ্চেনটাকে পোস্ট করে আমাকে জিজ্ঞাসা করে নাও, আমি কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।